আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আশা করি মহান রব্বুল আলমিনের রহমতে আপনারা যে যেখানে আছেন প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর কাছে কামনা করি, দোয়া করি আল্লাহ যেন পুরা মানব জাতিকে সুস্থ রাখে, ভালো রাখে, বিশ্বের মধ্যে যেন শান্তি বিরাজ করে। বিশেষ করে আমার মুসলমান ভাই বন্ধুদের জন্য খাস করে দোয়া রইল, আল্লাহ যেন পুরা মুসলিম উম্মাকে যেন শান্তিতে রাখে, সুখে রাখা, বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন রক্ষা করে। এবং সেই সাথে আমি একজন সাধারণ ব্যক্তি, আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এবং আমার পরিবারকে সুস্থ রাখে, ভালো রাখে, নিরাপদে রাখে। আজকে বাংলাদেশের ঈদের দিন। আমি বর্তমানে কুয়েতে বসে আছি। আমাদের ঈদ গতকালকে গত হয়ে গেছে অলরেডি। এই ঈদের খুশির দিনও আমার কাছে যে একটি বিষয় দাগ কেটেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিষয়টা হলো, আমি যখন বাসার থেকে আসি, আমার বাসা সালমিয়া ময়দান হাওয়াল্লি। তো যে রাস্তার পাশে যে রাউন্ড অ্যাবাউট আছে তার পাশে কিংবা মোড়ে বাংলাদেশি যে সমস্ত ক্লিনিং কোম্পানির ভাইরা আছেন, আমি জানি বাংলাদেশে ম্যাক্সিমাম লোক ক্লিনিং কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশে আসে। কুয়েতেও অনেক লোক আছে। এই লোকগুলা রাত্র 3টা থেকে রাস্তাঘাট পরিষ্কার করে। তাদের গায়ে একটা হলুদ রঙের বলদিয়া ড্রেস থাকে এবং সকালবেলা হলে তারা বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। তখন বিভিন্ন দেশের মানুষ তাদেরকে কিছু দান সদকা হাদিয়া দেয়, তারাও নেয়। দান সদকা দেওয়া যেমন ভালো, নেওয়াও ভালো, সেটা বড় কথা। সেটা হলো, আমাদের বাংলাদেশের যে সমস্ত ভাইরা ক্লিনিং কোম্পানিতে আসেন তাদের বেতন কম, তারা হয়তো দরিদ্র, অনেকের আর্থিক অবস্থা কিছু ভালো আছে এর মধ্যে। তো এই সমস্ত ভাইরা ভিক্ষা করে না, কিন্তু ওনারা যে রাস্তায় যেভাবে দাঁড়িয়ে থাকে, এটা কিন্তু হয়তো ডাইরেক্টলি ভিক্ষা চায় না, কিন্তু বুঝাইতে চায় যে তোমরা আমাকে কিছু দাও, আমি অভাবী, আমি নিডি। আর যেহেতু প্রত্যেকের একই কালারের ড্রেস, হলুদ রঙের, এটা একদম প্রত্যেকটা মানুষ জানে যে এগুলা বলদিয়া কোম্পানির লোক। আর এই বলদিয়া কোম্পানির লোক একমাত্র বাংলাদেশি, 2-1 নেপালি ইন্ডিয়ান থাকতে পারে কদাচিৎ, নচেত ম্যাক্সিমামই কিন্তু বাংলাদেশি মানুষ। তো আমার খুব কষ্ট হয় যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিরা অনেক বড় বড় কথা বলেন। তারা দেশ বিদেশ, ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য, জাপান, সকল দেশই তো ঘুরেন। ওই সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা, মন্ত্রী মিনিস্টাররা যে এই সমস্ত দেশে যে আসেন, তারা কি দেখেন না? তাদের চোখে কি পড়ে না? এই যেমন কুয়েতে যে বাংলাদেশ এম্বাসির বিভিন্ন লোকজন আছে, যেমন আমার চোখে পড়ে, প্রত্যেকটা মানুষই তো দেখে। এবং এই বলদিয়া কোম্পানির লোকদের বেতন কেমন, তাদের একটা আকামা লাগাইতে 400-500 দিনার নেয়। তাদের পাসপোর্টটা রাইখা দেয় শরিকার কাছে। এই পাসপোর্টটা নিতে অনেক সময় মুদিরকে পয়সা দেওয়া লাগে, ছুটিতে যাইতে হলে পয়সা দেওয়া লাগে। তাহলে এই গরিবের উপর এত অত্যাচার কেন? আমাদের বাংলাদেশের রাজনীতি ব্যক্তিরা, ওনারা যে সমস্ত বক্তৃতা দেয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমরা উল্টে এলামো, পাল্টে এলামো, একদম শীত করে এলামো, কাজ করে ফেলামো। হ্যাঁ, মধ্যমায় দেশ হয়, উন্নত দেশ হয়, উন্নত দেশের কাতারে যাইতেছে, সিঙ্গাপুর হইতেছে, কত না কিছু। কিন্তু এই ব্যক্তিরা এত কিছু করে, এই ব্যক্তিরা কি এই যে জানে না যে এই বলদিয়ার লোকগুলা যে এই এত কম বেতনে যায়, এত কম বেতনে যায়, এদের যে এত ধরনের হয়রানি, এই হয়রানিগুলোর কেন কেন শুরু হয় না? আপনারা যেন, আপনাদের কত টাকার দরকার? আপনারা যেখানে 10-20 হাজার কোটি টাকা ফাটান, আচ্ছা এত টাকা ফাটান, তার মধ্যে নাহলে 2-1 হাজার কোটি টাকা কমে না ফাটান লাগবে? এই সমস্ত গরিব দুঃখীদের, এদের যদি পুনর্বাসন করতে কি বেশি টাকা লাগে? বেশি তো টাকা লাগার কথা না। শুধু আপনারা একটু সিস্টেমটাকে পরিবর্তন করিয়া দেওয়া যান। আপনারা খান, আপনারা চুরি করেন, ডাকাতি করেন, করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই গরিব দুঃখী জনগণকে কেন এইভাবে এরকম কষ্ট সিদ্ধতের মধ্যে রাখেন?
আচ্ছা তাদেরকে কষ্ট দেন, তাও কোনো দুঃখ নাই, কিন্তু বিশ্বের কাছে যে আমাদেরকে যে ছোট করে রাখেন, আমাদের যে বাংলাদেশি যে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন যে বলদিয়ার এই কাপড় পরা লোকগুলো এরা বাংলাদেশি, এরা এভাবে ভিক্ষা করে, এইভাবে হতদরিদ্র মানুষ মনে করে। আমি কুয়েতি এবং অন্যান্য দেশের লোকদের সাথে কথা বলছি, ওরা মনে করে আমাদের বাংলাদেশি যে সমস্ত ভাইয়েরা আছেন তারা মনে হয় খুবই দরিদ্র, এরা মনে হয় স্কুল কলেজে যায় না, মনে হয় আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি তেমন একটা নাই, তারা এরকমই ভাবে। কারণ যেদিকে তাকায় সেই দিকে হলুদ পরা, ড্রেস পরা ক্লিনিং কোম্পানির লোকগুলা, শুধু বাংলাদেশি লোকগুলাই চোখে পড়ে, অন্য দেশি লোকগুলা তেমন একটা চোখে পড়ে না। কারণ শতকরা হয়তো 90 হইতে 95% হলো বাংলাদেশি, অন্য দেশি হয়তো 2% 5%। তো আমার কথা হলো, আপনারা চুরি করেন, ডাকাতি করেন, খান, কিন্তু বিশ্বের কাছে আমাদেরকে, আমাদের এই লোকদেরকে এত ছোট পর্যায়ে কেন রাখেন? আচ্ছা ঠিক আছে, তারপরে ধরে নিলাম করেন, আপনারা অন্ততপক্ষে বাংলাদেশ থেকে এই যে সমস্ত আদম ব্যবসায়ী যারা আছে তাদের মাধ্যমে ওখান থেকে কিছু ব্রিফিং দিয়ে দেন, তারা যেন এইভাবে রাস্তা রাস্তায় যেন ভিক্ষুকের মতো দাঁড়িয়ে না থাকে। তাদের বেতন কত, মিনিমাম একটা বেতন ক্যাটাগরি ধরার ব্যবস্থা করেন, একটা সতর্কতামূলক ব্যবস্থা করেন। কারণ এই টাকা পয়সা ইনকাম করিয়া আমাদের দেশটাকে যদি বিশ্বের কাছে যদি গরিব গরিব অশিক্ষিত বর্বর হিসাবে যদি প্রতিস্থাপিত করেন, তাহলে তো বিশ্ব আমাদের মানুষকে ওইভাবে ট্রিট করবে। আমাদের একটা লোক যখন কোনো চাকরির জন্য ইন্টারভিউতে যায়, কোনো কাজ করতে যায়, তখন তার বেতন ধরা হয়, জানে এই দেশের লোক গরিব, শিক্ষা নাই, দীক্ষা নাই, এরা মনে হয় এমন, এদের বেতন ধরা হয় কম। অথচ আমাদের পাশাপাশি আমাদের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন অন্য দেশের লোক বিদেশে যায়, তাদের বেতন ধরা হয় বেশি। কেন? কারণ তাদের তাদের যেই পার্সপেকশন, তাদের ব্যাপারে মানুষের যে ধারণা, উচ্চ ধারণা, এই জন্য তারা প্রথমেই তাদের বেতনটা ভালো ধরে। আর আমাদের মানুষের সম্পর্কে ধারণা হলে এরা গরিব দেশ, এদেরকে কম বেতন দিলেও চলে, অশিক্ষিত, কিছু জানে না, এদের সরকার ব্যবস্থা দুর্বল, এদেরকে গরিবদেরকে যতভাবে কষ্ট দেওয়া যায়, খাটানো যায়, এটা তো সবাই চায়, সবাই জানে। তো আলটিমেটলি আজকের এই ঈদের দিনে আমি এই কথাটা বলার অর্থ হলো, আমি তো একজন নগণ্য মানুষ, আমার কথাটা হয়তো অনেকের কাছে যাবে না। বর্তমানে আমার আমার এক সময়ের প্রিয় দল বিএনপি ক্ষমতা আছে, আমি বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আমি অনেকেরই চিনি। তাদের প্রতি উদাত্ত আহ্বান, তারা যেন এই সমস্ত গরিব লোকদেরকে তাকায়া যেন বাংলাদেশে এই যে যে সমস্ত ভাইরা বিদেশে যাবেন তাদের জন্য যেন একটু উন্নততর ব্যবস্থা করেন, তাদেরকে যেন ব্রিফিং দেওয়া হয়, তারা যেন এইভাবে মোড়ে মোড়ে যেন ভিক্ষাবৃত্তিটা যেন না করে, যেন না করা লাগে, তার জন্য একটু সচেতনামূলক যেন করে, এবং তাদের বেতন বেতন যেন একটা স্ট্যান্ডার্ড লেভেলে দেওয়া হয়, এইরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমার এই কথায় যদি কোনো দল, কোনো ভাই, কোনো ব্যক্তি যদি কষ্ট পেয়ে থাকেন, কারো জন্য ফেস্টিজে যদি লেগে থাকে, আমার বলদিয়ার ভাইয়েরা হয়তো এই কথাটা শুনলে হয়তো আমাকে বদদোয়া করবে, অথবা আমাকে মন্দ বলতে পারে। আসলে কিন্তু আমি ওই ভাইদের প্রতি কোনো আমার আক্ষেপ নাই, দোষ নাই, দোষ কিন্তু আমাদের দেশের সরকারের ব্যবস্থার উপর, আমাদের দেশের ব্যবস্থার উপর। আমরা আসলে এর জন্য দায়ী যে আমরা ভাইদের জন্য কিছু করতে পারি না, আমরা পারলাম না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি ওই ভাইদের আর্থিক অবস্থা ভালো করুক, এবং সাথে সাথে আমি সরকার দলের লোকের কাছে, আমলা যারা আছেন তাদের কাছে আমার একটাই আহ্বান, আপনারা এই ব্যবস্থা একটু দয়া করে দেখেন, আমাদেরকে আর বিশ্বের কাছে ছোট করেন না, আমাদেরকে আর বিশ্বের কাছে আর ছোট করেন না। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।